বছর অসংখ্য মানুষকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা, সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনেও এটা একটা মানবতা বিরোধী অপরাধ। সেই অপরাধটা সংগঠিত হয়েছিল পরিকল্পনায় এবং সেই সময় সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী, তারা সবাই এগুলোর সাথে বিভিন্ন এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোভ দেখিয়ে, বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে, নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তাদের প্রিয়জন জীবিত আছেন না মারা গেছেন, মারা গেলে কবে মারা গিয়েছেন, কোথায় তার কবর হয়েছে কিছু জানে না, তার সন্তানেরা জানে না, তার ভাই জানে না, বোন জানে না। এই যে ভয়াবহ চালু করা হয়েছিল, এর একটা নিষ্পত্তি হতে হবে বাংলাদেশে, এবং নিষ্পত্তির সবচাইতে ভালো উপায় হচ্ছে একটা সঠিক, সুষ্ঠু, নিরপেক্ষ ন্যায় বিচার। এই বিচারের মাধ্যমে এই অধ্যায়ের বাংলাদেশ থেকে চির পরিসমাপ্তি হতে হবে এবং ভবিষ্যতে কেউ যেন এই ধরনের ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায়। এবং আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত সংস্থাগুলোর ব্যাপারে এইগুলো অভিযোগ উঠেছে, তাদেরকেও আমরা এই অভিযোগের তীর থেকে তাদেরকে বাঁচাতে হবে। কারণ আপনারা জানেন যে একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে আমার পুলিশ বাহিনী লাগবে, সেনাবাহিনী লাগবে, গোয়েন্দা সংস্থা লাগবে। এই বাহিনীগুলোর উপর যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে কিছু সংখ্যক ক্রিমিনালের কারণে, তাদেরকে ক্লিন করতে হবে। এই ক্রিমিনালগুলোর বিচার শেষ হলে এই সংস্থাগুলো পরিশুদ্ধ হবে, রাষ্ট্র আবার নবযাত্রায় সামনের দিকে এগিয়ে যাবে। এই অনুভূতির থেকেই আমরা এই বিচারকে প্রায়োরিটি দিয়েছি এবং আজকে এই বিচারের জন্য আমরা প্রাথমিক কাজটা শুরু করেছি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং আমরা খুব দ্রুতই চেষ্টা করব, দ্রুত বলতে তাড়াহুড়ো করে নয়, যতটুকু সময়ের প্রয়োজন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত পারপিট্রেটারদেরকে আইডেন্টিফাই করতে ততটুকু সময় আমরা নেব এবং তাদেরকে এখানে উপস্থিত করার মাধ্যমে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, দেশীয় স্ট্যান্ডার্ড, মানবাধিকার এবং বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে যাতে একটা বিচার করা যায় সেই জন্য আমরা কাজ করছি এবং আমরা এটা করব। এটাই আজকের দিনে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে। এর মধ্যে কয়েকজন সেনা কর্মকর্তা আছে, বিভিন্ন বাহিনীর আছে, নট অনলি সেনা কর্মকর্তা, এখানে প্রধানমন্ত্রী আছে, তারপরে তার নিরাপত্তা উপদেষ্টারা আছে, তারপরে বিভিন্ন বাহিনীর বিভিন্ন পুলিশের কর্মকর্তা ঊর্ধ্বতন আছে। আমি নাম কয়েকজনের বলেছি, যেহেতু বাকিদের নাম আমি বলছি না, কারণ আমাদেরকে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করা, অর্থাৎ এটাকে কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে হবে। আমরা যদি সবার নাম বলি, এখানে তো আছে প্রধানমন্ত্রী আছে, 12 জন, সব মিলিয়ে 12 জন প্রধানমন্ত্রী আছেন, বিভিন্ন বাহিনীর লোকজন আছেন। কাজেই কে সার্ভিং না অসার্ভিং এই বিষয়ে আমরা কোনো বক্তব্য রাখছি না। এটা যখন গ্রেপ্তার করে আসবে তখন আপনারা বুঝতে পারবেন। কোন পত্রিকায় কি ছাপা হয়েছে আমাকে প্রশ্ন করবেন না, এটা তাদের রেসপন্সিবিলিটি। আমরা একটু বলি, যেটা হলো যে তারা বলেছে 164 ইলিয়াস আলী গুমে ট্রাইব্যুনালে দিয়েছে, যে ট্রাইব্যুনাল 164 বিধানই নেই। সেক্ষেত্রে এই সংবাদটি কোন পত্রিকা, আমি বলেছি কোন পত্রিকায় কি নিউজ ছাপা হয়েছে সেটার জন্য আমি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আই এম নট দ্য ফিট পারসন। আমি এই বিষয়ে মন্তব্য করছি না। অন্য কোনো প্রশ্ন থাকলে 2025 সালের মধ্যে কি শেখ হাসিনার সম্পূর্ণ বিচার করা সম্ভব? আমরা বলেছি 2025 সাল হবে বিচারের বছর। দ্যাট ডাজ নট মিন যে সবকিছুই 2025 সালে সমাপ্ত হয়ে যাবে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো মামলার সুনির্দিষ্ট সময়রেখা ঘোষণা করতে পারি না। আমরা যেটা পারি, আশাবাদ ব্যক্ত করতে পারি, আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন, আমাদের প্রসিকিউশন দিনরাত কাজ করছেন, জাতি বিচারের জন্য অপেক্ষা করছে। কিন্তু বিচারের অপেক্ষার জন্য আমাদের উপরে কোনো চাপ নেই। আপনাদেরকে খুব ক্লিয়ার করে বলি যে আমাদের উপরে কোনো চাপ নেই, আমরা স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করছি। এই বিচারটাকে সুষ্ঠু করার জন্য যতদিন সময় প্রয়োজন ততটুকুই সময় নিব, একদিনও বেশি নেওয়া হবে না। তবে আপনাদেরকে আগেও যেটা বলেছি যে আমরা চাই সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে এই সীমাহীন যে বর্বর অপরাধ সেগুলোর বিচার সমাপ্ত হোক। 2025 সাল আমাদের টার্গেট। তার মানে এই নয় যে সমস্ত আইন ভঙ্গ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা জোর করে একটা কিছু করবো, তা নয়। নিরপেক্ষ সুষ্ঠুভাবেই হবে, কিন্তু একদিনও ডিলে করা হবে না, এটা আপনাদেরকে আমরা বলতে পারি। আজকে যে অর্ডারটা দিয়েছে এটা কয়টা অভিযোগের ভিত্তিতে? অভিযোগ আমাদের কাছে তো অনেক অভিযোগ এসেছে, সবগুলোকে একসাথে করে মোটা দাগে আমরা একটা মামলা আজকে দায়ের করেছি। এর আগে অন্য মামলায় গ্রেফতার আছে, এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ আছে কিন্তু অন্য মামলায় তারা থানায় গ্রেফতার আছে, তাদেরকে এখানে গ্রেফতার দেখানো হয়নি এখন পর্যন্ত, বা আপনারা আবেদন করেন, এরকম সংখ্যা কতটা আছে? না না, আমাদের অন্য মামলায় গ্রেপ্তার আছে, অথচ আমাদের এখানকার আসামি যারা ছিলেন অতীতে তাদের সবাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে। টুকটাক 2-1 জন বাকি থাকতে পারে, এটা আমরা একটু ক্রস চেক করে দেখব।
যখনই আমরা জানতে পাচ্ছি যে আমাদের এখান থেকে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা অন্য কোনো মামলায় গ্রেপ্তার আছেন অথচ আমাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি, আমরা ইনফরমেশন পাওয়া মাত্রই তাদেরকে এখানে গ্রেপ্তার দেখানোর ব্যবস্থা করার জন্য কোর্টের কাছে আবেদন করছি, যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা তাদের বিরুদ্ধে অলরেডি আছে। সুতরাং আমার জানা মতে এখন পর্যন্ত এরকম কেউ নেই যাদের বিরুদ্ধে গ্রেপ্তার। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এটার বিস্তৃতি এত বেশি। জিয়াউল হাসান তো ইতিমধ্যে গ্রেপ্তার আছেন, তাহলে কি এই 12 জনের ভিতরে তো জিয়াউল হাসানও আছেন, সেটা কি হবে? জিয়াউল হাসান আছেন, ঠিক আছে, Thank you, আমাদের পক্ষ থেকে বলেন। আচ্ছা, ভিকটিম পরিবার ভাই আপনি থাকবেন। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আছি, যদি আপনারা ওনাদেরকে প্রশ্ন করতে চান। আপনি কি কয়েকজনের কথা বলবেন, মানে যারা যারা গুম হয়েছেন উল্লেখযোগ্য কয়েকজন? এখানে তো ডাকের অনেকে আছে। আচ্ছা, আমি যেটা ভালো হয়, আমি আমার বক্তব্য দিতে শেষ, আমি এখন ছেড়ে দিচ্ছি, যদি ওনারা কথা বলতে চান তাহলে এখানে আমি বলে দিচ্ছি, ভিকটিম পরিবারের অনেকেই আছেন, মায়ের ডাকের আছেন, তারপরে ব্যারিস্টার আরমানের চাচি আছেন, চাচা আছেন, এক দুইজন একটু রিপ্রেজেন্টেটিভ হিসেবে এক দুইজন একটু বলে দেন। আরমানের বোন আছেন, আরমান ভাই, তারপরে ব্যারিস্টার আরমান ভাই, কর্নেল হাসিন আছেন, গুমের শিকার আরো অনেক ফ্যামিলি এখানে আছেন যাদের স্বজনেরা আছেন। তো আমার মনে হয় তাহলে এক দুইজন যদি একটু বলেন, মানে সবারটা তো আসলে আমরা ইউজ করতে পারবো না। হাসিন ভাই এর আগে অনেকবার বলেছেন। আপনি তো গত 15 বছর পূর্বে ঘটনা কোঅর্ডিনেট করেছেন মায়ের ডাকে বিয়েতে। জি, ছায়াতলে। তা আপনি এখন মানে ওভারঅল কি সিচুয়েশন দেখেছেন কিছু বলতে হবে? আমার অনেকে লাইভে আছে, একটু পরিচয়টাও দিয়েন আপনার। আমি সানজিদা ইসলাম, আমি সংগঠক মায়ের ডাকের, এবং আপনি আজকে আমার সাথে যাদেরকে দেখছেন, আমরা এখানে যারা গুম হয়ে যাওয়ার পরে ফেরত আসেনি এমন পরিবার আছে, ফেরত এসে যেমন আরমান ভাইয়ের ফ্যামিলি আছে, হাসিন ভাই আছেন আমাদের সাথে। তো গুমের যে বিভিন্ন ধরনগুলো ছিল প্রত্যেকটা 2009 থেকে 2024 পর্যন্ত যতগুলা কেসকে একটা মোটা দাগে এনে আজকে যে অ্যারেস্ট ওয়ারেন্টটা দেওয়া হয়েছে, এটা আমার মনে হয় যে 5ই আগস্টের পরে যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে তাদেরকে অ্যারেস্ট করা হোক, বিচারের আওতায় আনা হোক, এবং একটা ন্যায় বিচার, একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার যেন আমরা দেখতে পারি। কারণ প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই দেখা গেছে যে আইন প্রয়োগকারী সংস্থা ধরে নিয়ে গেছে, পুলিশ বলেন, র্যাব বলেন, ডিজিএফআই বলেন, আইন প্রয়োগকারী সংস্থারা ছিল, সাদা পোশাকে ছিল, এবং তাদেরকে যেন স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে বিচারের আওতায় আনা হয়। যতক্ষণ না আসলে যারা এই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফ্যাসিস্ট রেজিমের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তারেক সিদ্দিকী এবং বাকি যারা ছিলেন কমান্ডিং অফিসার্স, তাদেরকে প্রথম দিকে মোটা দাগে অ্যারেস্ট ওয়ারেন্টের আওতায় আনা হলো, এবং আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কেসকেই আনা হবে পরবর্তীতে। এবং আমরা আসলে আইসিটি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই এবং এই ব্যবস্থাটাকে ধন্যবাদ জানাই, কারণ এই অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত 1 যুগেরও বেশি, যেটার আজকে প্রথম আমরা যে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য আমরা দাঁড়াতে পারলাম, বিচারের দাবিতে এই জায়গায় আসতে পারলাম। তো ইনশাল্লাহ আমরা সামনের যেই দিনগুলোতে আরো স্বচ্ছ ন্যায় বিচার নিয়ে সামনে আসতে পারবো এবং প্রত্যেকটা পরিবার জানতে পারবে তার পরিবারের স্বজনের সাথে আসলে কি হয়েছে। ধন্যবাদ। না, সেটা তো একাডেমিক ডিসকাশনের জায়গা তো এটা না, আমরা যা বলার বলে দিয়েছি। আরমান ভাই, হাসিন ভাই আছেন, হাসিন ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, বীর প্রতীক। আজকে আমরা কাঙ্ক্ষিত জায়গায় আসতে পারছি, সেটা আবু সাইদের জন্য। এটা আমাদের চরম প্রাপ্তি। আমরা বিশ্বাস করি কোনো অন্যায় হবে না, কোনো অনাচার হবে না, অ্যাকচুয়াল যে দোষী সেই বিচার আওতায় আসবে। এবং শেখ হাসিনা কতটা পৈশাচিক ছিল আমরা এখন বুঝতে পারতেছি। এখন যারা এই কাজ করেছে তারাও আমার সাথে কথা বলেছে, আমিও তাদের সাথে কথা বলেছি। অনেকে হয়তো জানিই না, সরাসরি কথা বলতেন ওসির সাথে, ওসি কথা বলতেন শেখ হাসিনার সাথে, জিয়াউল হাসান সরাসরি কথা বলতেন শেখ হাসিনার সাথে, কমান্ডিং অফিসার বা এডিজি বা ওদের যে ডিপার্টমেন্টের প্রধান জানতেন না। এই যে শর্টকাট সিস্টেম বড় দুঃখজনক। 22 সালে যখন বলা হলো আমি গুম হয়েছি পুলিশের কাছে, তার একদিন পরেই আন্তর্জাতিক টিম আসলেন, ওখানে উনি বললেন আমি স্বেচ্ছায় গুম হয়েছি। পুরা মেকানিজমটাই ছিল দুর্বৃত্তে ভরা, লজ্জা। একটা সরকার কিভাবে এই কাজ করতে পারে, তার বাহিনীকে দিয়ে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করেছে। বিডিআর বিদ্রোহ যেটা বলি আমরা, বিদ্রোহ না, হত্যাকাণ্ড যেটা বলি, এটা একেবারে আমাদের র্যাব
পুলিশ সব কিছু ধ্বংস করে দিয়েছে। আমরা লজ্জিত। আমরা আশা করি এই সরকারকে ধন্যবাদ জানাই যে আমরা বিচার পাচ্ছি, ইনশাল্লাহ বিচার পাবো। আরমান ভাই, ব্যারিস্টার আরমান ভাইয়ের ফ্যামিলি আছেন, জি চাচি আছেন, একজন বলেন তাহলে। মাঝখানে আসেন। আরমানের চাচা, মীর মাসুম আলী আরমানের চাচা, থাকি আমেরিকাতে। আরমান যেদিন গুম হয় সেদিন একটু 2 দিন আগে আমাকে বলে যে চাচা আমার বাসায় এসে তাকে আমাকে খোঁজ নিয়ে গিয়েছে। তারপর হঠাৎ করেই শুনলাম যে তাকে গুম করা হয়েছে। তার নিজের বাচ্চা 6 মাসের এবং 3 বছরের বাচ্চা সামনে, তার বোনের সামনে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং প্লেন ক্লথে যেভাবে সে বাসায় ছিল সেভাবে নেওয়া হয়েছে। কোশ্চেনটা হচ্ছে তারপর থেকে আমরা কোনোভাবেই তার কোনো ইনফরমেশন পাচ্ছিলাম না। কিন্তু 8 বছর ধরে, আমি 17 বছর ধরে দেশে আসতে পারিনি, অনলি বিকজ অফ দিস আরমান। এই জন্য ধন্যবাদ প্রসিকিউশনদের, ধন্যবাদ আইসিটির যারা বিচার করছেন, এবং ধন্যবাদ সেই সকল ইয়োধদের যাদের কারণে আমরা এইখানে দাঁড়িয়ে আজকে আমি কথা বলতে পারছি। এটা আল্লাহর বিশেষ রহমত, এবং ওই ইয়োধদেরকে আমরা ধন্যবাদ জানাই।